সালামু আলাইকুম। আমি খান মোহাম্মদ আরাফাত রহমান। পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ, ব্যাচ K81, এমবিবিএস দ্বিতীয় বর্ষ। প্রথমে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে রক্ততঞ্চন, অর্থাৎ ব্লাড ক্লটিং, যেটা ইংলিশ টার্ম বলা হয়, এবং এটা জিনিসটা কি, এটা হচ্ছে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া। আচ্ছা, তো আমরা এখন জানবো যে আসলে এটা কিভাবে হয়। তো আমাদের কোনো একটা স্থানে কেটে গেল, এরপর কি হবে? আচ্ছা, এরপর যেটা হবে সেটা হচ্ছে আমাদের যে এই যে একটা রক্তনালী আমি যে এখানে এঁকেছি, এই রক্তনালীর মধ্যে হচ্ছে অবশ্যই রক্ত রস আছে, রক্ত যে কণিকা, মানে সেটা হতে পারে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস, এগুলা এগুলা তাদের নির্দিষ্ট রিলেশনে ছিল। কিন্তু যখন হচ্ছে এই যে রক্তনালীটা কেটে গেছে, তখন রক্ত রস এবং রক্ত যে কণিকাগুলো আছে সেগুলা এই যে কেটে যাওয়া অংশ দিক থেকে বাইরে বের হয়ে যাচ্ছে। এই যে ডিরেকশনটা এদিকে আমি দেখাচ্ছি। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে রক্ত, মানে রক্ত রস এবং রক্ত কণিকা সব বাইরে বের হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখন যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই যে রক্তনালী, এর মধ্যে আসলে রক্ত যে জমাট বা রক্ততন্ত্র, এটা বাঁধে না। এটা না বাঁধার হচ্ছে একটা কারণ, সেটা হচ্ছে এর মধ্যে এক ধরনের এনজাইম থাকে যার নাম হচ্ছে হেপারিন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যে শ্বেত রক্তকণিকা, ওটার আমরা দুই ধরনের টাইপ জানি, একটা হচ্ছে দানাদার, একটা হচ্ছে অদানাদার। তো দানাদার যে রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আছে, তার মধ্যে একটা হচ্ছে টাইপ হচ্ছে বেসোফিল। তো বেসোফিল থেকে এই যে হেপারিন, এটা আসে। তো এই হেপারিনের কাজটা কি? হেপারিনের কাজটা হচ্ছে মূলত এই যে রক্তনালী, এর মধ্যে যাতে কোনোভাবে রক্ততঞ্চন বা রক্তপিণ্ড বা রক্ত জমাট না বাঁধতে পারে, এটাই হচ্ছে ওর কাজ। তো যেহেতু কাজ হচ্ছে রক্ত, মানে তন্ত্র না বাঁধতে পারে, কিন্তু যেহেতু আমাদের রক্তনালী কেটে গেছে, এখন তো আমাদের দ্রুততার সাথে এখানে একটা রক্ততঞ্চন বা রক্ত জমাট পিণ্ড তৈরি করতে হবে। তো এই ক্ষেত্রে হেপারিন যেটা রক্তনালীর মধ্যে ছিল, সেটা নিষ্ক্রিয় হয়ে যাবে, এবং সেটা কি হবে, সেটা হচ্ছে অনুচক্রিকাকে, যেটাকে আমরা ইংলিশে বলি, সেটা হচ্ছে থ্রোম্বোসাইট। তো সেটা বিদীর্ণ হয়ে আসবে এবং সেখান থেকে থ্রোম্বোপ্লাস্টিন, এটা রক্তরসে চলে আসবে। হ্যাঁ, তো রক্তরসে আসার পর এটা আসলে কাজটা কি? এটা হচ্ছে রসে থাকে হচ্ছে প্রথম দিন। হ্যাঁ, তো প্রথম দিনটা কি? এটা হচ্ছে এক ধরনের ক্লটিং ফ্যাক্টর, যেটা আমরা একটু নেক্সটেই পড়বো যে আমাদের ক্লটিং ফ্যাক্টর মোট 13টা আছে, যেটা মূলত আমাদের রক্ত তঞ্চনে সহায়তা করে। তো এর মধ্যে হচ্ছে একটা হচ্ছে প্রথম দিন। তো এটা হচ্ছে সাধারণত নিষ্ক্রিয় অবস্থায় থাকে, কিন্তু যখন আমাদের যদি কোথাও কেটে গেছে, তখন তো আমাদেরকে আসলে এটা অবশ্যই সক্রিয় করতে হবে। তো সক্রিয় করার ক্ষেত্রে মূলত এখানে ভূমিকা রাখে থ্রোম্বোপ্লাস্টিন, যেটা ও নিজে, এবং ওর সহায়তায় কাজ করে হচ্ছে ক্যালসিয়াম আয়ন ফ্যাক্টর 7, 8, 9 আর হচ্ছে 10। এরা মূলত নিষ্ক্রিয় প্রথম দিনের উপর কাজ করে সক্রিয় থ্রোম্বিনে পরিণত করতে। এরপর সক্রিয় থ্রোম্বিন কি হবে? ও হচ্ছে আমাদের আরেকটা ক্লটিং ফ্যাক্টর, যেটার নাম হচ্ছে ফাইব্রিনোজেন। তো ফাইব্রিনোজেনকে, এটাও একটা নিষ্ক্রিয় ক্লটিং ফ্যাক্টর, তো একে অবশ্যই সক্রিয় করতে হবে। তো সক্রিয় করবে, এবং এটা কি করবে, ওই যে সক্রিয় হলো, সক্রিয় হয়ে তৈরি হবে ফাইব্রিন। তো এটা যেহেতু একটা মনোমার, হ্যাঁ, মনোমার মানে আমরা জানি, আমরা আসলে কেমিস্ট্রি থেকে পড়ে আসি যে মনোমার পরিমাণ কি হয়, সেটা আমরা আশা করি জানি। তো এই ফাইব্রিন হচ্ছে মনোমারে পরিণত হলো। এরপর কি হবে? ফাইব্রিন যে মনোমারগুলো হয়েছে, তো আমরা একটা সূত্র হিসেবে ধরে নিতে পারি। তো এই যে সূত্র বা সুতার মতো যে অংশগুলো, এরকম এরকম সুতা, তো এইগুলা হচ্ছে পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা পলিমার গঠন করবে। অবশ্যই এখানে একটা ফ্যাক্টর সাহায্য করবে, সেটা হচ্ছে 13 নম্বর ফ্যাক্টর। এরপরে এই যে ফাইব্রিন পলিমার তৈরি হলো, এরপরে সেটা একটা জালের মতো গঠন তৈরি হবে, এরকম একটা জালের মতো একটা গঠন তৈরি হবে। হ্যাঁ? তো জালের মতো গঠন তৈরি করার কারণে যার কারণে এর মধ্যে হ্যাঁ, রক্ত তো তখনও নির্গত হচ্ছে না। তো রক্ত যখন বের হবে, তখন রক্তের মধ্যে যে আরবিসি, ডাব্লিউবিসি বা প্লাজমা, এইগুলা এবং অন্যান্য উপাদান এই জালের মধ্যে যে আটকায় যাবে। তারপর কি হবে? রক্তক্ষরণ তখন আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ? তো রক্ত তারপরে আস্তে আস্তে, যেহেতু আমরা এই রক্ত যে জালো করে তো বেঁধে গেছে, এরপরে রক্ত ক্ষরণ মোটামুটি বন্ধ হয়ে যাবে, এবং রক্ত জমাট বেঁধে যাবে। এবং জমাট বাঁধা যে অংশ, হ্যাঁ, সেখানে মূলত লোহিত রক্তকণিকা, যে আমরা তো বললাম যেখানে আরবিসি, ডাব্লিউবিসি গুলো বের হয়ে আসতেছে। তো লোহিত রক্তকণিকা ওখানে থাকার কারণে জমাট বাঁধা অংশ যেটা, ওইটা আমরা যখন প্রথম প্রথম রক্ত জন্মায়, তখন তো আমরা খেয়াল করি, এটা দেখতে অনেকটা লাল কালারের হয়। তো লাল কালারের হওয়ার মূলত কারণটা হচ্ছে লোহিত রক্তকণিকা ওখানে থাকে এই জন্য। আচ্ছা, এরপরে যে জমাট বাঁধা অংশ, সেখান থেকে আমরা দেখি একটা নির্দিষ্ট সময় পর, বেশি সময় 1 থেকে 2 মিনিটের মধ্যেই, ওইখান থেকে এক ধরনের হলুদ কালারের তরল পদার্থ বের হয়ে আসে। হ্যাঁ, যাকে আমরা কি বলি? যাকে বলা হয় সিরাম। আচ্ছা, সিরামটা কি? সিরামটা মূলত আসলে আলাদা কিছুই না। এটা মূলত যে আমাদের রক্তের মধ্যে যে রক্তরস বা প্লাজমা, তারই একটা পার্ট, সেটা থেকে আসলে সেটাকে আমরা মূলত সিরাম বলি। আছে তো এটার মধ্যে, এটা আর এই যে রক্তরস, এর মধ্যে মূলত পার্থক্যটা কোথায়? এর মধ্যে পার্থক্যটা হলো কিছু যে আমাদের ক্লটিং ফ্যাক্টর ছিল, সেটা কি কি ছিল? যে ফাইব্রিনোজেন, প্রথমদিন ফ্যাক্টর 5 নাম্বার ফ্যাক্টর এবং 8 নাম্বার ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলো কিন্তু আসলে রক্তরস প্লাজমার মধ্যে ছিল, কিন্তু সিরামের মধ্যে কিন্তু আসলে এই ফ্যাক্টর গুলো থাকবে না। মূলত এইখানেই এই দুইটার মধ্যে যে মেইন পার্থক্য, ওইটা। আচ্ছা, এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে কেন এই যে ফ্যাক্টর গুলো, এগুলো এখানে কেন থাকতেছে না? আচ্ছা, এটার জন্য তোমাকে আমি যে সহজে বলতে পারি, সেটা হচ্ছে, দেখো, ফাইব্রিনোজেন যেটা, ওটা কিন্তু প্রথমে ফাইব্রিনোজেন থেকে এটা নিষ্ক্রিয় ছিল, ওখান থেকে সক্রিয় হয়ে ফাইব্রিন হয়েছে। প্রথমে নিষ্ক্রিয় ছিল, সেখান থেকে থ্রম্বিন হয়েছে সক্রিয়। আর এক্ষেত্রে যে এই সক্রিয় হচ্ছে বা এই মাঝখানে যে প্রক্রিয়া, সেক্ষেত্রে কিন্তু ফ্যাক্টর 5, ফ্যাক্টর 8 এরা হচ্ছে এই হেল্প করছে, যার কারণে এই ফ্যাক্টর গুলো তো ইউজ হয়েছে, তাই না? তো ইউজ হওয়ার কারণে এই যে সিরাম যেটা বের হয়ে আসতেছে, ওই সিরামের মধ্যে না এই ফ্যাক্টর গুলো আর মানে থাকে না। তো যেহেতু থাকে না, এই জন্যই মূলত এই পার্থক্যটা তৈরি হয়ে যায় প্লাজমা আর সিরামের মধ্যে। তো আমি যেটা বললাম সেটাই আর কি। এই দুটার মধ্যে পার্থক্য মূলত এখানে। আরো কিছু পার্থক্য আছে, তবে মেইন পার্থক্য যদি বলতে হয়, সেক্ষেত্রে এই যে ফাইব্রিনোজেন, প্রথম ফ্যাক্টর 5, ফ্যাক্টর 8, এদের উপস্থিতি প্লাজমাতে থাকলেও সিরামে কিন্তু নেই। ঠিক আছে? আচ্ছা, এইবার আচ্ছা, তো আমাদের যে আমি বলছিলাম যে রক্ত জমাট বেঁধে গেল, মানে একটা তঞ্চন পিণ্ড তৈরি হয়েছে। তো এখন যে তঞ্চন পিণ্ড যে তৈরি হয়েছে, এটা কি সবসময় থাকবে? তা কিন্তু থাকবে না ভাইয়া। তো এটা একসময় অবশ্যই দেখবা আমাদের একটা স্থানে কেটে গেছে, তো ওখানে একটা পিণ্ড, একটা, হ্যাঁ, পিণ্ডের মতো তৈরি হয়েছে। তো কিছুদিন পর ওই পিণ্ডটা দেখবা কালো হয়ে আসে। তো আমরা কি করি? নখ দিয়ে ওটা খুঁচে খুঁচে বাইরে বের করার চেষ্টা করি। হ্যাঁ, একেবারে যখন কালো হয়ে মানে অনেকটাই নিষ্প্রাণ টাইপের হয়ে যায়, তখন আমরা ইচ্ছে করে ওটা ফেলে দিতে পারি। কারণ তখন আসলে এটার কোনো কাজ থাকে না। কিন্তু প্রাথমিকভাবে কিন্তু ওখানে ওর কাজটা থাকে। মূলত কাজটা কি করে? ও হচ্ছে তোমার যে ওখানে যেখানে ওই টিস্যুর অংশটা কেটে গেছিল, মানে স্কিনের যে অংশটা কেটে গেছিল, ওই
এখানে নতুন টিস্যু গঠনের যে কাজ, মানে ওই কাজটাকে মূলত সামনে আগে নিয়ে যাওয়ার জন্য ও হচ্ছে এখানে জাস্ট একটা টেম্পোরারি পিণ্ড তৈরি করে দেয়, যাতে করে ওইখানে টিস্যুটা সুন্দরভাবে তৈরি হতে পারে। তো এই যে যখন ধরো যে ওই টিস্যুটা পুনর্গঠিত হয়ে যায়, তখন তো ওই পিন্ডের কোনো কাজ নাই, তাই না? তো তখন ওই পিন্ডটা আসলে রাখা উচিত হয় না। কারণ তখন থাকলে ওর মধ্যে যে রক্ত চলাচল ওইটা অবশ্যই হ্যাম্পার হবে। তো এটাকে অবশ্যই ধ্বংস করতে হবে। তো ধ্বংস করার জন্য আরেকটা এনজাইম আছে, এটার নাম হচ্ছে আমরা একটু কালার চেঞ্জ করি, এটা হচ্ছে প্লাজমিন। হ্যাঁ? এই যে প্লাজমিন। তো প্লাজমিন এটা একটা এনজাইম। ও কি করবে? ও হচ্ছে যে তন্ত্রপিণ্ড ছিল, হ্যাঁ? ওটা ভিতরের দিকে, বাইরের দিকে, যেখানে মেইনলি ভিতরের দিকে রক্তের যে রক্তনালী ওর ভিতরের দিকে এই তন্ত্রপিণ্ডকে মূলত ধ্বংস করে দেয়। কেন তৈরি করে? যাতে ওর মধ্যে নতুন টিস্যুটা সুন্দরভাবে তৈরি হতে পারে। ঠিক আছে? আচ্ছা। তো হ্যাঁ, এবার যে তোমার যে জিনিসটা মূলত জানতে হবে সেটা হচ্ছে আমাদের যে রক্ত তঞ্চন হচ্ছে, আমরা যে ব্লাড ক্লটিং এর যেটা পড়ছি, হ্যাঁ? তো এখানে অবশ্যই ২ টা ইম্পোর্টেন্ট ব্যাপার আছে। সেটা হচ্ছে আমাদের যে রক্ত কতটুকু সময় আমাদের হচ্ছে রক্তটা আ কেটে যাওয়ার পর কতটুকু সময় রক্তটা বাইরে নির্গত হবে। আর কতটুকু সময়ের মধ্যে সেই রক্ত যেখানে কেটে গেছে ওই অংশটা জমাট বেঁধে যাবে। তো ওইটা ২ টা টার্ম ইউজ করে। একটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় যে রক্তক্ষরণকাল, মানে যে সময়টাতে রক্তটা বাইরে বের হবে সেটাকে বলা হয় ব্লিডিং টাইম। এটার সময়কাল হচ্ছে ১ থেকে ৪ মিনিট। এটা তোমাদের লেটেস্ট এডিশনের বই অনুযায়ী হয়তোবা অন্যরকম থাকতে পারে, বাট মেইনলি হচ্ছে এটাই আরকি মানা হয়, আদর্শ হিসেবে ধরা হয়। এরপরে দেখো যে স্বাভাবিক অবস্থায় রক্ততন্ত্রটা, মানে কতটুকু সময়ের মধ্যে এই যে রক্ত আমরা এতক্ষণ ধরে যে প্রক্রিয়াটা বুঝলাম যে রক্ত তঞ্চন কেমনে হচ্ছে, কিভাবে রক্ত একটা পিণ্ড তৈরি করতেছে, তন্ত্রপিণ্ড তৈরি হচ্ছে। তো এই যে রক্ত তঞ্চন, এই সময়টাকে বলা হয় ক্লটিং টাইম, এবং এইটার সময়কাল হচ্ছে ৪ থেকে ৫ মিনিট। ঠিক আছে? আচ্ছা। এবার দেখো একটা রোগের কথা বলছি। সেটা কি? সেটা হচ্ছে যে আমাদের যে রক্তর যে ক্লটিং ফ্যাক্টর গুলো ছিল, তার মধ্যে ২ টা ফ্যাক্টর আছে। একটা হচ্ছে ফ্যাক্টর ৮ আর ফ্যাক্টর ৯। তো এই ২ টা ফ্যাক্টরের অভাবে রক্ত চঞ্চল যেটা, এই প্রক্রিয়াটাতে ব্যাঘাত ঘটে, বুঝছো? যার ফলে যে ওখানে আমাদের যদি কোথাও ছোটখাটো হয় না, তো সেখান থেকে প্রচুর রক্তপাত হয়। আর রক্তপাত তো হচ্ছে কারণ ওখানে তো আসলে ওই যে রক্ত তঞ্চন যে হবে ওইটার জন্য আমাদের যে ফ্যাক্টরটা কিন্তু আসলে অকার্যকর। যার কারণে ওই যে থ্রোম্বোপ্লাস্টিন বিদীর্ণ হবে বা থ্রোম্বোপ্লাস্টিন এটা কিন্তু আসলে অকার্যকর হয়ে যায়, হ্যাঁ? যার কারণে কি হয়? একটা রোগ হয় যাকে বলা হয় হিমোফিলিয়া, হ্যাঁ? মূলত এই যে প্রচুর রক্তপাত হয় কিন্তু রক্ত তঞ্চন হচ্ছে না। এই রোগটাকে বলা হয় হিমোফিলিয়া। তো এটার একটা উদাহরণ এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে মহারানী যে ভিক্টোরিয়া ছিলেন, ইংল্যান্ডের মহারানী, উনার এই রোগটা ছিল মূলত উনার ওই ২ টা ফ্যাক্টরের অনুপস্থিতির কারণে। আচ্ছা, এখানে দেখো একটা ছন্দ আমি লিখেছি। সেটা কি? সেটা হচ্ছে লিখছি হচ্ছে ফুল বডি রূপ করে। আচ্ছা, এটা মূলত আমাদের যে ফ্যাক্টর রক্ত তঞ্চনের জন্য যে টোটাল ১৩ টা ফ্যাক্টর আছে, হ্যাঁ? তার মধ্যে কিন্তু ১ম যে ৪ টা ফ্যাক্টর ফাইব্রিনোজেন, প্রথম থ্রোম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম আয়ন, হ্যাঁ? এই জিনিসটা এমনি মুখস্থ রাখতে পারবা। তবুও তোমাদের সুবিধার্থে আমি মূলত এই হচ্ছে ছন্দটা বা নিমোনিকটা দিচ্ছি, যাতে তুমি সহজেই এটা মনে রাখতে পারো, হ্যাঁ? তো কি আছে? পরে আমি ফুল দ্বারা বোঝাতে চাচ্ছি হচ্ছে ফাইব্রিনোজেন, পরে দ্বারা বোঝাতে চাচ্ছি হচ্ছে প্রথমই টুক মানে হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন, আর পরে মানে হচ্ছে ক্যালসিয়াম আয়ন। আচ্ছা, তো এই ৪ টা প্রোটিন ফ্যাক্টর সহজে যাতে মনে রাখতে পারো, এইজন্য জাস্ট এটা দিচ্ছি। তো তোমরা চাইলে এটা মুখস্থ করে এই ৪ টা ফ্যাক্টর সহজেই মনে রাখতে পারবা। আচ্ছা, এবার আমরা চলে আসি বই, হ্যাঁ? তো ঠিক আছে, বইয়ের ক্ষেত্রে আমরা এখানে সবগুলো মানে নরমালি যেভাবে তুমি পড়ো সেভাবেই। তো এর মধ্যে দেখো যে আমাদের বলছিলাম যে আসলে রক্ত যে তঞ্চন হয়, এই তঞ্চন হওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের টোটাল ১৩ টা হচ্ছে ক্লটিং ফ্যাক্টর কাজ করে। এরপরে এর মধ্যে ৪ টা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেটা বললাম যে সহজে মনে রাখার জন্য ফাইব্রিনোজেন, প্রথম থ্রোম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম। আচ্ছা, এর মধ্যে একটা ইম্পোর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে তোমার এই যে ফ্যাক্টর ২ মানে প্রথম বি সরি এটা ফ্যাক্টর যে ২ ওর নাম হচ্ছে প্রথমিন। তো এ কিন্তু আসলে ভিটামিন কে এর উপস্থিতিতে যকৃতে তৈরি হয়, হ্যাঁ? আচ্ছা, এটা একটু ইম্পোর্টেন্ট। এরপর দেখো যে ক্যালসিয়াম, হ্যাঁ? এই ক্যালসিয়াম কিন্তু একাধারে থ্রোম্বোপ্লাস্টিন উৎপাদনে সহায়তা করে, আবার প্রথমবিনকে দিয়ে থ্রোম্বিনও পরিণত করে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো যে এই ২ টা ফ্যাক্টর, হ্যাঁ? এই ২ টা ফ্যাক্টর নামটা একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে ফ্যাক্টর ৮ আর ফ্যাক্টর ৯। তো ফ্যাক্টর ৮ হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, আর মানে এই যে হিমোফিলিয়াকে রোধ করে, এবং আরেকটা ফ্যাক্টর হচ্ছে বিসমাস ফ্যাক্টর, ঠিক আছে? তো আচ্ছা, এরপরে ১৩ নম্বর ফ্যাক্টর যেটাকে বলা হয় ফ্যাক্টর ৫ এর স্টেবিলাইজিং ফ্যাক্টর, এগুলো নাম একটু ইম্পোর্টেন্ট আর কাজটা একটু দেখে রাখো। এরপর দেখো যে হিমোস্ট্যাসিস, হ্যাঁ? ক্ষত নিরাময়ের উদ্দেশ্যে যে আমাদের যে রক্তপাত বন্ধন মানে কমানো এবং বন্ধের প্রক্রিয়াকে কি বলতেছে? হিমোস্ট্যাসিস, ঠিক আছে? আচ্ছা, এরপরে যে ধাপগুলো আছে এটা আমি তোমাকে একটু আগে আলোচনা করলাম কিভাবে হয়। ১ম এ হচ্ছে ওই যে বাতাসের উপস্থিতিতে হচ্ছে আমাদের যে স্নায়ু কণা যদি কেটে যায়, তো সেক্ষেত্রে সেখান থেকে সেখানে অবশ্যই আমাদের রক্তনালীর মধ্যে থাকা হেপারিনটা নিষ্ক্রিয় হয়ে যাবে। সেখান থেকে অনুচক্রিকাটা বিদীর্ণ হবে এবং থ্রোম্বোপ্লাস্টিন মুক্ত হবে এবং হয়ে রক্তরসে চলে আসবে। তারপর সেখান থেকে হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন যেটা আছে ওর হচ্ছে সাথে ক্যালসিয়াম আয়ন ফ্যাক্টর ৭, ৮, ৯, ১০ এগুলোর সহায়তায় রক্তরসের যে নিষ্ক্রিয় প্রথম বিনটা ছিল ভাইয়া, সেটাকে সক্রিয় থ্রোম্বিনে পরিণত করছে, ঠিক আছে? তারপর সক্রিয় সেই থ্রোম্বিনটা হচ্ছে নিষ্ক্রিয় ফাইব্রিনোজেনকে সক্রিয় ফাইব্রিন মনোমারে পরিণত করবে। মনোমারগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে ফাইব্রিন পলিমার গঠন করবে এবং এখানে ফ্যাক্টর ১৩ টা হেল্প করে, তাই না? আচ্ছা, তো এরপরে রক্ত জমা বেঁধে যাবে। বেঁধে যাওয়ার কারণে ওখানে তোমার যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, রক্তের তরল অংশ এবং অন্যান্য কিছু উপাদান এগুলো সব আটকে যায়, যার কারণে আর ওর মধ্যে যেহেতু লোহিত রক্তকণিকা থাকে, যেজন্য আমাদের প্রাথমিকভাবে যে তঞ্চন পিণ্ডটা তৈরি হয় সেটা দেখতে অনেকটা লালচে হয়। ধীরে ধীরে ওটা কালচে হয়ে যায়, কারণ ওখানে পরে যেহেতু পুষ্টি কোনো সাপ্লাই থাকে না এইজন্য। আচ্ছা, তো রক্ত জমাট শেষ হলে তোমার থেকে যে হলুদ অংশ বেরিয়ে আসে সেটাকে আমরা কি বলছিলাম? সেটা বলছিলাম হচ্ছে সিরাম, তাই না? আচ্ছা, আর সিরামের সাথে প্লাজমা পার্থক্য কি বলছিলাম ভাইয়া? বলছিলাম যে ফাইব্রিনোজেন, প্রথমবিন, ফ্যাক্টর ৫ এবং ফ্যাক্টর ৮ এই ৪ টা ফ্যাক্টর এগুলো থাকে না মূলত সিরামের মধ্যে। আর প্লাজমাতে এগুলো থাকে। আচ্ছা, আর সিরামে একটা জিনিস বেশি থাকে, সেটা হচ্ছে সেরোটোনিন, হ্যাঁ? তো এটাতে সহজে মনে রাখবে সিরাম, দন্তের সাথে সিরাম, দন্তের সাথে সেরোটোনিন। এইজন্য এটা বেশি থাকে, বুঝছো? কারণ অনুচক্রিকাতে হচ্ছে সেরোটোনিন থাকে এইজন্য। আচ্ছা, আরেকটা বলছিলাম যে রক্তবাহিকার পুনর্গঠন, মানে যখন তন্ত্রপিণ্ডটা অনেকদিন হয়ে যাবে এবং হচ্ছে ওর যেখানে মতো কেটে গেছিল সেখানে হচ্ছে অবশ্যই নতুন করে একটা রক্তবাহিকা টিস্যুটা পুনর্গঠন করতে হবে। তো পুনর্গঠন শুরু হলে সেখানে নতুন টিস্যু তৈরির জন্য প্লাজমিন নামে একটা এনজাইম আছে, যেটা কি করে ওই রক্তনালীর মধ্যে থাকা ফাইব্রিন জালকে ধ্বংস করে, যাতে
যাতে এই যে পুনর্গঠন প্রক্রিয়াটা স্বাভাবিকভাবে হইতে পারে। আরেকটা কথা বলছিলাম রক্ত তঞ্চনকাল মানে কতটুকু সময়ের মধ্যে এই যে জমাট বাঁধতেছে, জমাট বাঁধতে সময় লাগে টোটাল স্বাভাবিকভাবে 4 থেকে 5 মিনিট, ঠিক আছে? আচ্ছা, আর এখানে এই যে ধাপ 1, 2, 3, 4 এখানে আমি যে প্রথমে যে প্রক্রিয়া একদম ধাপ মানে স্টেপ ওয়াইজ যেটা বললাম তার মধ্যে আছে। যেমন ধরো যে রক্তের বিশেষ বিনষ্ট অঞ্চল, টিস্যু কোষ এগুলো থেকে হচ্ছে রক্তরসের তন্ত্র থ্রোমপ্লাজমটা মুক্ত হয়। থ্রোমপ্লাজম হচ্ছে প্রথম লেভেল কাজ করে, থ্রোম্বিনের উপর করবে, ফাইব্রিনোজেন থ্রোম্বিনের উপর কাজ করে, ফাইব্রিন মনোমার করবে, মানে থ্রোম্বিন ফাইব্রিনোজেন কাজ করে, ফাইব্রিন মনোমার করবে এবং সেগুলো পরস্পর যুক্ত হয়ে ফাইব্রিন জারকরণ করবে, পরে ফাইব্রিন পলিমার হবে এবং এরকম কি করবে আলটিমেটলি তঞ্চনবিন তৈরি করবে, তাই না? আরেকটা বলছেন রক্তক্ষরণকাল। রক্তক্ষরণকাল ব্লিডিং টাইম এটা হচ্ছে 1 থেকে 4 মিনিট, মানে কতটুকু সময় আমাদের স্বাভাবিক রক্তটা কাটার পরে রক্তটা নির্গত হয় এটা। আচ্ছা, এবার আরেকটা জিনিস ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে রক্ত তঞ্চনের তাৎপর্য। হ্যাঁ, তো রক্ত তঞ্চনের তাৎপর্য যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে এখানে দেখো হৃৎপিণ্ডে আমাদের যে রক্ত তঞ্চন হয়, হ্যাঁ, এটা যদি আমাদের রক্তবাহিকা মানে আমাদের যে আর্টারি বা ধমনী বা শিরা এটার মধ্যে যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে মানে ওর মধ্যেই যদি কোনো একটা কারণে কিছু রক্ত দেখা যাচ্ছে পিণ্ড আকারে ওই আমাদের রক্তনালীর মধ্যে ঘোরাফেরা করতেছে, সেক্ষেত্রে সেই রক্তটা কিন্তু আসলে আলটিমেটলি আমাদের হার্টে হার্ট অ্যাটাক করতে পারে এবং মস্তিষ্কে যদি সেই পিণ্ডটা চলে আসে সেক্ষেত্রে কিন্তু স্ট্রোকের মতো জটিলতা তৈরি করতে পারে, ঠিক আছে? আচ্ছা ভাই, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে আছে, সেটা হচ্ছে রক্তনালীর ভিতরে সাধারণত তঞ্চন হয় না কেন, কেন জমাট বাঁধে না? এর কারণ হচ্ছে আমাদের যে রক্তের যে নালী বা রক্তনালী এর মধ্যে আহ, যে তলটা, হ্যাঁ, রক্তনালীর মধ্যে যে তলটা ওইটা কিন্তু আসলে মসৃণ, বুঝছো? যার কারণে ওর মধ্যে এটা আসলে রক্ত তঞ্চনের জন্য সহায়ক নয়। আর আমাদের যখন কোথাও কেটে যায় তখন কিন্তু আসলে যে কাটা অংশ যে তন্ত্র তখন সেটা কিন্তু অমসৃণ হয়ে যায় বা বিনষ্ট টিস্যু কোষের কারণে বাতাসের সংস্পর্শে আসে, এর কারণে মূলত ওখানে তঞ্চনের যে সূত্রপাত ওইটা ঘটে। আর যেহেতু আমাদের রক্তনালীর মধ্যে মসৃণ থাকে এর কারণে বাতাসের সংস্পর্শেও আসে না এবং সেখানে যে অণুচুরিটা থেকে থ্রোম্বোপ্লাস্টিন তৈরি হবে সেটা কিন্তু আসলে হয় না, যার কারণে রক্ত তঞ্চন কিন্তু রক্তনালীর মধ্যে ঘটে না। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে রক্তনালীর মধ্যে যে রক্ত প্রবাহিত হচ্ছে সেই রক্তের গতি কিন্তু অনেক বেশি থাকে, যেটা রক্ত তঞ্চনের জন্য সহায়ক নয়। আচ্ছা, আরেকটা জিনিস যেটা সবার প্রথম আমরা যখন স্টেপ ওয়াইজ আগাচ্ছিলাম তখন কিন্তু 2 নম্বর স্টেপে এটা ছিল যে রক্তে হেপারিন নামক এক ধরনের রক্ত তঞ্চন নিরোধক অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে, হ্যাঁ? এটা বলছিলাম যে এই হেপারিন থাকার কারণেই মূলত তোমার ওখানে কি বলা ছিল হেপারিনটা নিষ্ক্রিয় হয়ে যায়, তাই না? তো এখানে হেপারিন আছে বলেই কিন্তু রক্ত নালীর মধ্যে রক্ত তঞ্চন যেটা ওইটা হয় না, ঠিক আছে? এখানে বললো দিস ইজ রক্ত তঞ্চন নিরোধক পদার্থ, মানে রক্ত তঞ্চন হইতে দিবে না, ওটা ওকে হতে বাধা দিবে না, তোমার অ্যান্টিকোয়াগুলেন্ট। তো এটা হচ্ছে হেপারিন। এই হেপারিনটা হচ্ছে বেসোফিল, বেসোফিল থেকে আসে এবং যোজক টিস্যুর মাসপোর্ট থেকে তৈরি হয়। আর এই হেপারিন প্রথমেই তো বলছিলাম যে প্রথমে থ্রোম্বিনের উপাদান বাধা দিয়ে রক্ত তঞ্চন রোধ করে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে আছে প্লাজমা এবং সেরামের মধ্যে পার্থক্য, হ্যাঁ? তো এটা বলছিলাম যে স্বাভাবিক অবস্থায় রক্তের জলীয় অংশকে প্লাজমা বলা হয়, সঞ্চিত রক্তের পিণ্ড থেকে নিঃসৃত জলীয় অংশকে সিরাম বলা হয়। আচ্ছা, এতে ওই যে বলছিলাম অনেক রক্তকণিকা থাকতে পারে, এখানে কিন্তু কিছুই থাকে না, হ্যাঁ? রক্তকণিকা থাকে না, ফাইব্রিনোজেন থাকে থাকে না, এরপরে তঞ্চন ধর্মবুজ থাকে, এখানে অনুপস্থিত থাকবে। সেরোটোনিন এখানে একটা ইম্পর্টেন্ট, সেটা সেরোটোনিন প্লাজমাতে কম থাকে কিন্তু সিরামে বেশি থাকে, এটা আগে বলা হয়েছে। এখানে পানি না 90 থেকে 92, এখানে প্রায় 95%। আচ্ছা, এগুলো জানলে মোটামুটি আমাদের হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, এগুলো। আচ্ছা, ধন্যবাদ আমার ক্লাসটা করার জন্য। আমাদের আজকে টপিক এই পর্যন্তই।